তখন স্বামীজির শরীর চলে গেছে। মহেন দত্ত বলছেন যে আমি একদিন মঠে গেছি, ওই যে আম গাছের তলায় স্বামীজি বসতেন ক্যাম্প খাট পেতে, সেখানে রাজা মহারাজ বসে আছেন, আমিও বসে আছি, বসে আমরা কথা বলছি। কিছু ভক্ত এসছেন, তারা এখান ওখান ঘোরাঘুরি করছেন। তাদের মধ্যে একজন মুরব্বী গোছের ভক্ত, তিনি বলছেন এ সবই তো স্বামীজির কীর্তি, অপরের এতে কিছু অবদান নেই, অপরে কেউ কিছু করেনি, এসব স্বামীজি যা করার করে গেছেন। তার এই তার সমকালে মানে রাজা মহারাজ সবে তখন স্বামীজি সবে মাত্র গেছেন, তার ঠিক পরে এই রাজা মহারাজ সম্পর্কে রাজা মহারাজ বসে আছেন, তার সামনে এরকম মন্তব্য করা হচ্ছে। সুতরাং এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে স্বামী ব্রহ্মানন্দের ভূমিকা, এই বিষয়টি অতি গম্ভীর এবং অতি সূক্ষ্ম এবং দুর্বোধ্যও বটে। চট করে বোঝা যায় না, ধীরে ধীরে চেষ্টা করলে বোঝা যায়। আবার আরেকটি মূল্যায়নের কথা বলি, পাবলিক ওপিনিয়ন আর কি, একটা পাবলিক ওপিনিয়নের কথা বললাম। সেটা হচ্ছে রাজা মহারাজ তখন অনেক দিন হলো প্রেসিডেন্ট হয়ে গেছেন, প্রায় 10 বছর 12 বছর হবে, এই 1907 বা 8 বা 10 এই সময়েরকার ঘটনা। ব্রাহ্ম সমাজ থেকে, নববিধান ব্রাহ্ম সমাজের কয়েকজন ব্রাহ্ম কর্তা তারা মঠে ঘুরতে এসছেন। তারাও এখানে সেই পুরনো মন্দির টন্দির সব ঘুরলেন, সব দেখলেন, দেখে টেকে তারা এই এখানে সেদিনও মহেন্দ্রনাথ দত্ত ঘটনাক্রমে মঠে আছেন, কোনো কোনো সাধুর সঙ্গে কথা বলছিলেন। তারা এসে বলতে শুরু করলেন, ওই ব্রাহ্ম সমাজের ভক্ত কর্তারা বলছেন, আপনারা কেমন এক মন এক প্রাণ হয়ে কাজ করছেন, কেশববাবু যাবার পর আমাদের মধ্যে কেমন একটা বিশৃঙ্খলা ভাব এসেছে, পরস্পরের মধ্যে আর মিল নেই। কিন্তু আপনাদের স্বামীজি চলে যাওয়ায় কোনো বিশৃঙ্খল ভাব আপনাদের মধ্যে আসেনি, বরং একটা চাপ জমাট বাঁধা ভাব এসেছে। এটি বিশেষ গুণ দেখছি। আপনারা সবাই কেমন পরস্পরকে সম্মান করে শ্রদ্ধা করে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন। আমি দুটি মূল্যায়নের কথা বললাম। একটা মূল্যায়ন হচ্ছে যে স্বামীজি সব করে গেছেন, তারপরে আর এতে কারোর কোনো অবদান নেই। তার কিছুদিন 10 বছরের মধ্যে কেশববাবুর সংস্থার, কেশববাবু নববিধান ব্রাহ্ম সমাজের কয়েকজন কর্তা এসে বলছেন যে কেশববাবু চলে গেলেন, আমরা একবারে ছন্নছাড়া হয়ে গেলাম। কিন্তু আপনারা দেখুন কি সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করছেন এবং একটা জমাট বাঁধা ভাব। তা এই যে কেশববাবুর কর্মকর্তাদের যে মূল্যায়ন, এই মূল্যায়নের যদি কোনো কৃতিত্ব কাউকে দিতে হয়, সেটি এই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের প্রাপ্য। আমাদের এই স্বামী শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে স্বামী ব্রহ্মানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কটি কথা মনে হচ্ছে। 1897 পয়লা মে আমাদের বলরামবাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সংকল্প করা হয়। স্বামীজি স্বয়ং সেখানে ছিলেন, আপনারা জানেন, এবং সেখানে মোটামুটিভাবে নির্দিষ্ট হয়েছিল যে এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হবে, রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হবে, তার সাধারণ সভাপতি হবেন স্বামীজি এবং রাজা মহারাজ হবেন কলকাতার যে কেন্দ্র তার সভাপতি। তারপর 1899-এ 30শে জানুয়ারি আমাদের মিশন বোর্ডের ট্রাস্টি বোর্ড, রেজিস্ট্রি ইত্যাদি যে টেকনিক্যাল যে কাজ, সেই সমস্ত সম্পাদিত হলো। 6ই ফেব্রুয়ারি ট্রাস্ট বোর্ড রেজিস্ট্রি হয়ে গেল এবং এই যে প্রথম ট্রাস্ট বোর্ড গঠিত হলো, তাতে এটি নির্দিষ্ট হলো যে রাজা মহারাজ প্রেসিডেন্ট হবেন। এবং 1922-এর 10ই এপ্রিল
অর্থাৎ প্রায় 24 বছরের মতো রাজা মহারাজ এই সংঘাধ্যক্ষ রূপে তার ভূমিকা পালন করেছেন। সুতরাং আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলবো যে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে স্বামী ব্রহ্মানন্দের ভূমিকা, এই সময়কালের কথা আমাদের মনে রাখতে হবে। এই সময়কালে তিনি একজন সুদক্ষ নাবিকের মতো এই শ্রীরামকৃষ্ণ তরণীকে নানা ঝঞ্ঝার মধ্য দিয়ে একবারে সুন্দরভাবে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। সুদক্ষ নাবিকের ভূমিকা তিনি পালন করেছেন, এইটুকু বললে অত্যুক্তি হয় না। আমাদের একজন প্রবীণ সাধুরা অনেকে অনেক রকমের কথা বলেন, তো তখন ওই রাজা মহারাজের শিষ্য এরকম একজন সাধু ছিলেন, তার নামটা আমি আর বলছি না। তিনি ক্যাজুয়ালি বলতেন না সিরিয়াসলি বলতেন, বোঝা শক্ত, বলতেন যে ঠাকুর স্বামীজিকে এনেছিলেন সারা বিশ্বের জন্যে, আর স্বামী ব্রহ্মানন্দজিকে এনেছিলেন তার নিজের জন্যে। ঠাকুর স্বামীজিকে এনেছিলেন সারা বিশ্বের জন্যে, আর স্বামী ব্রহ্মানন্দজিকে এনেছিলেন তার নিজের জন্যে। এখন যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা এই কথাটির মধ্যে কি সত্যতা আছে, আমাদের মনে হয় এই কথাটি সত্যও বটে আবার সত্য নয়ও বটে, একই সঙ্গে দুটি সত্য, মানে এই কথাটি সত্যও বটে আর সত্য নয়ও বটে। প্রথমে যদি আমরা দেখি যে কথাটি কিভাবে সত্য, আমরা দেখব যে ঠাকুর, এই তো আমরা জানি তিনি ঈশ্বরকোটি পার্ষদ, স্বামী ব্রহ্মানন্দজি ঈশ্বরকোটি পার্ষদ। ঠাকুর তার লীলা পুষ্টির জন্যে তাকে এনেছেন। ভাগবতের একটি কথা আছে, আমি আর সেই শ্লোকটি এখানে উল্লেখ করছি না। সেই শ্লোকের বক্তব্য হচ্ছে এই যে ভগবান বলছেন যে সৃষ্টির আগেও আমি ছিলাম, সৃষ্টির আগে আমি স্থূল সূক্ষ্ম প্রধান অর্থাৎ প্রকৃতি এসব আমার সঙ্গে মিশেছিল, আর এই সৃষ্টির পরে অর্থাৎ সৃষ্টি যখন প্রলয়ে প্রবেশ করবে তখনও আমি থাকব, এই স্থূল সূক্ষ্ম প্রধান এসব আমার সঙ্গে মিশে থাকবে, আমার সঙ্গে একাত্ম হয়ে থাকবে। এখন এটি হচ্ছে অদ্বৈত বেদান্তের ভাব। এই যে ভাগবতের কথাটি আমি বললাম, এটি ভাগবত অদ্বৈত বেদান্তের ভাব। বৈষ্ণব আচার্যরা এমনকি শ্রীধর স্বামী পর্যন্ত যখন এই শ্লোকটি ব্যাখ্যা করেন, তখন তিনি বলছেন যে অবতার আবির্ভূত হয়েছেন। অবতার কার অবতার? তিনি বিষ্ণুর অবতার। সৃষ্টির আগে তিনি কোথায় ছিলেন না, সৃষ্টির আগেও তিনি তার নিত্যধামে বিরাজ করতেন। সৃষ্টির পরে তিনি কোথায় থাকবেন না, সৃষ্টির পরেও তিনি নিত্যধামে বিরাজ করবেন। এ কথামৃতে আছে, কিন্তু ঠাকুর বলছেন নিত্য চিন্ময় ধাম, নিত্য চিন্ময় শ্যাম বলে। সেখানে বরফ গলে না, এমন অনেক জায়গা আছে সেখানে বরফ গলে না বলে এবার বৈষ্ণব আচার্যরা খুব সুন্দর করে বলছেন, আমি যদি এখন মন্তব্য করি যে রাজা এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর কোনো কাজই করেন না, তাহলে কি প্রশ্ন উঠবে তিনি তাহলে খাওয়া দাওয়াও করেন না, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছেন? তা নয়। যখন আমি বলবো রাজা এখন আর প্রায় কোনো কাজই করেন না, তার মানে তিনি রাজকার্য করেন না, কিন্তু তার নিত্যদিনের আহার বিহার ইত্যাদি তিনি ভালো মতোই করেন। আর নিত্যদিনের আহার বিহার ইত্যাদি যখন তিনি করেন, তখন তার সাঙ্গ পাঙ্গ পার্ষদ পরিকর তার সেবক তারা যেরকমভাবে তার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সেরকমভাবেই তার সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন। অর্থাৎ এই বৈষ্ণব আচার্যদের মতে অবতার যখন অবতীর্ণ হয়েছেন তার সাঙ্গপাঙ্গরা তো সঙ্গে এসছেন, কিন্তু যখন তিনি অবতীর্ণ নন তখনও কিন্তু সেই সাঙ্গপাঙ্গরা তার সঙ্গেই রয়েছেন, তার সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না। এটি হচ্ছে ভাব। এখন যখন ওই যে প্রবীণ সাধুর কথা বললাম যে ঠাকুর স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে এনেছিলেন তার নিজের জন্যে, এই কথাটি কিন্তু এই দিক থেকে সত্য। এরা হচ্ছেন অবতারের লীলা পুষ্টির জন্য আবির্ভূত হন,
এদের ব্রহ্মসূত্রে এদেরই আধিকারিক পুরুষ বলা হয়েছে, এদেরই ঈশ্বরকোটি পুরুষ বলা হয়। এরাই হচ্ছেন নিত্যসিদ্ধ পুরুষ। এরা কেন আসেন? এদের দুটি কাজ থাকে। একটা হচ্ছে ভগবানের লীলা পুষ্টি। কীভাবে ভগবানের লীলা পুষ্টি সে আমরা একটুখানি দু চারটে কথা উল্লেখ করব, কথামৃতে সেসব কথা আছে। আর একটা হচ্ছে যে অবতরণ করছেন তার তো একটা মিশন আছে, অবতারের একটা মিশন আছে, কিন্তু অবতার তো নিজে হাতে সেই সব কাজ করবেন না। অবতারের সেই মিশন ফুলফিল করবেন এই পরিকররা, এই পার্ষদরা। সুতরাং সেই দিক থেকে এই অবতারের জন্যেই অবতার পার্ষদ এসছেন, অবতীর্ণ হয়েছেন, এ কথা বলা অত্যুক্তি নয়, এটি সত্য বটে। সুতরাং ওই প্রবীণ সাধুর যার কথা বললাম, উল্লেখ করলাম, তার কথা সত্যতা আছে।